ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো কিন্তু যদি কিন্তু ছাড়া আর কথা বলেন নাই। এখন যদি কিন্তু না, এখন মেটিকুলাস ডিজাইন অনুযায়ী একদম ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছে। যেমন এই যে বিমানের বোর্ডে ঢুকায় দিচ্ছে দুজন রিলেভেন্ট এখনকার সময়ে সবচাইতে যদি যোগ্য লোক হন, তাই ইলেকশন কমিশন থেকে সেক্রেটারি কিভাবে সরায় বলেন আপনি? এবং এই অবৈধ জিনিস যখন দেশে গণভোটে চালাচ্ছে এক, আপনি বলেন তো সচেতন নাগরিক হিসেবে অবৈধ জিনিসে কিভাবে টিক বা না দিবেন? আপনি দিবেন কি করে বলেন? এক, বোঝার তো ঘাটতি আছেই। এমন কায়দা করে দিচ্ছে, সব সংস্কার 4 দফার ভিতরে ঢুকাই দিছে। তারা পক্ষপাত করতেছে কেন? তার মানেই হচ্ছে যে পক্ষপাত করলে, উনি ফেল করলেই তো দেশের ইলেকশন হবে না মনে হচ্ছে। এরকম আজ করতে পারলেই, এই যে জামাতের এটা তো ফেল করে, তাদেরকে দিয়ে এনসিপি দিয়ে একটা ভেজাল বাজাবে তো। এবং তার প্রিপারেশন নিচ্ছে যে আপনার নিরাপত্তা উপদেষ্টা এবং ইলেকশন কমিশনের সেক্রেটারিকে সরাই দিল। উপদেষ্টার মতো লোক ডাইরেক্টর কি করে হয়? এই আবার কোন ধরনের নেচারের লোক? আপনি বলেন তো, একজন উপদেষ্টার পজিশন হলো মন্ত্রীর মতো, সে একটা বোর্ডের ডাইরেক্টর হয়েছে, ছোট লোক, বিদেশি ছোট লোক লয়ে আছে। তার বলেন তার পজিশনে হয়? একজন উপদেষ্টা কি করে হয়? পিছাইতে পারে নির্বাচন। 111-এ উদাহরণ আছে, কিন্তু 10 দিন আগে সরকার বদলায় গেছে। এটাও কিন্তু ওনার হিসাবে রাখা উচিত। এ ধরে নিয়ে সব জেলখানায় ঢুকাই দিচ্ছে, ঢুকাচ্ছে আর বেরোচ্ছে না, ঢুকাচ্ছে বেরোচ্ছে না, তার কেসও হেয়ারিং হচ্ছে না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আগামী বাংলাদেশ ভবিষ্যৎ নির্মাণের জন্য যে নির্বাচনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই নির্বাচন নিয়ে আসলে কি হচ্ছে, এই প্রশ্ন যখন সাধারণ মানুষের মুখ থেকে প্রতিনিয়ত উঠছে, ঠিক সেই মুহূর্তে এখন দেশের বিবেকবান শুভবুদ্ধি সম্পন্ন যে মানুষেরা, তারাও একই প্রশ্ন তুলতে শুরু করেছেন। যেমন খুব উদাহরণ সহকারে বলা যায়, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, দেশের অন্যতম অর্থনীতিবিদ, সিপিডির ডিস্টিংগুইশড ফেলো, তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন যে নির্বাচন আসলে নিরপেক্ষ হবে কিনা সেই সন্দেহ যাচ্ছে। নির্বাচন হবে কিনা, নির্বাচন হলেও বিশেষ কোনো শক্তিকে ক্ষমতায় আনার কোন ষড়যন্ত্র চলছে কিনা, আমরা সেই সব বিষয়ে আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে কথা বলছিলাম, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্যকে কোট করলাম। আপনার কাছে যদি সরাসরি প্রশ্ন করি যে বিএনপি কে আমরা নানান সময় ফাঁদে পড়তে দেখেছি, আপনি নিজেও বলেছেন যে বিএনপি একটা বিশেষ জায়গায় আটকা পড়ে গেছে। এই নির্বাচন হবে কিনা সেই প্রশ্ন যেমন হচ্ছে, আর নির্বাচন হলেও সেটি মেকানিজমের মাধ্যমে বিশেষ কোন শক্তিকে আনার, মানে ক্ষমতা আনার চেষ্টা চলছে কিনা, সেই প্রশ্ন সামনে আসছে। আসলে কি বিএনপি ফাঁদে পড়তে যাচ্ছে, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। খাদে পড়বে কিনা এটা জনগণ জানে, তবে দৃশ্যমান কতগুলো ঘটনা দেখা যাচ্ছে। আপনি বলেন বিমানের ডাইরেক্টর বানানো হয়েছে 3 জনকে, তার ভিতরে ইলেকশন কমিশনের যে সেক্রেটারি তাকেও নেওয়া হয়েছে। এটার উদ্দেশ্য কি? নির্বাচনটা এখন প্রধান, অথচ আপনার আরেকজন খলিল সাহেবকে নেওয়া হয়েছে, তিনি বিদেশি নাগরিক। হ্যাঁ, আপনি বলেন যে তাহলে এটা কি আপনার নির্বাচন যদি করতে হয়, নির্বাচনে নানান সমস্যা উদ্ভব হয়েছে, তো এই সময় নির্বাচনের সেক্রেটারিকে সরানো হলো, ওখানে দেওয়া হলো, এটার উদ্দেশ্য কি? এটা আমরা জানি না। দ্বিতীয়টা হচ্ছে, এই যে জামাতের নেতৃত্বে যে জোটটা ছিল, তারা যে সরকারে গঠন করার যে একটা প্রচেষ্টা তাদের ভিতরে ছিল, প্রত্যাশা ছিল, সেটা কিন্তু আর থাকবে না। তখন তো আপনি দেখেন, এখন তাহলে তো দেখা যাবে যে এই জোট নির্বাচন পিছানোর জন্য নানান রকম সূত্র খুঁজবে। যেমন এখনই নানান অজুহাত দেওয়া হয়েছে। প্রবাসী ভোট পাওয়া গেছে 3টা মিডল ইস্টের দেশে, প্রবাসী ভোটের ব্যালট পাওয়া গেছে। হ্যাঁ, সেখানে ইলেকশন কমিশনে গেছে বিএনপি স্ট্যান্ডিং কমিটির ইলেকশন পরিচালনার চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তাকে বলা হয়েছে এটা তদন্ত করে বা কঠিন শাস্তি দেওয়া হবে। এটা তো সমস্যার সমাধান হলো না। দ্বিতীয়ত, আপনি দেখেন আজকেও একটা পেপারে উঠেছে যে জামাতের, বিশেষ করে একটি দলের জামাতের কিন্তু ভোটার বদল করা হচ্ছে, এক অঞ্চলের ভোটার আরেক অঞ্চলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে এইটার কারণে ইলেকশন কমিশনের অধস্তন কয়েকজন অফিসার কিন্তু আপনার তারা কিন্তু অলরেডি দোষী সাব্যস্ত হয়েছে, তারা আপনার ধরা পড়েছে। কিন্তু এটা কিন্তু টাকা পয়সা খরচ করে এটা করা হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে জামাত বিশেষ বিশেষ সিটে কিন্তু টার্গেট করেছে। ওই ভোটে যতগুলো ভোট কম আছে, ওই ভোটটা ট্রান্সফার করে নিচ্ছে ইলেকশন কমিশনের একটা কিছু নিচু অফিসারের সাহায্য নিয়ে, অথবা টাকা পয়সা খরচ করে হোক, যেভাবেই হোক। তো এগুলো তো সমস্যা।
দ্বিতীয়ত নানান স্ক্যান্ডাল তো আছেই, অভ্যুত্থানের শক্তির নানান আছেই। যেমন ব্যালট পেপার তৈরি করা হয়েছে, উপরে আপনার উপরের লাইনে আছে আপনার জামাত ইয়ার ইসলামী, এনসিপি, জামাত ইসলামী, মাঝখানে বিএনপি। এনসিপি, এই আর বিএনপিটা মাঝখানে ভাঁজের ওখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো তো খেয়াল করে, এগুলো তো আপত্তি আসছে। আপত্তি এছাড়া তো আপনার দেখেন প্রত্যেক দিনই প্রায় মানুষ মারা যাচ্ছে, গুলি হচ্ছে, অস্ত্র ঠিক মতো উদ্ধার হচ্ছে না, অস্ত্র শোনা যাচ্ছে যে অস্ত্র বাইরের থেকে আসতেছে। ধরেন এই যে হাদি হত্যা, হাদি হত্যার আপনার মূল কিলার সে দেশে আছে না ভারতে গেছে, ভারত ডিনাই করেছে নাই, যায় নাই। তো তাহলে কোথায় আছে এটা শনাক্ত না করেই একটা চার্জশিট দিয়েছে, সেটাতে নারাজি দিয়েছে। তারা আবার নতুন প্রোগ্রাম দিছে যে নারাজি দিছে, এটার বিচার না হওয়া পর্যন্ত তারা ইলেকশনে রাজি না, ইলেকশনে যেতেও রাজি না। তো এই সব সংকট যে তৈরি হয়েছে, এতে দেবপ্রিয় স্বাভাবিকভাবে সন্দেহ করতে পারে ইলেকশন নির্বিঘ্নে হয় কিনা। তারপরে ধরেন এই যে দায় মুক্তি দেওয়া হলো অভ্যুত্থানের শক্তিকে, কিন্তু এবারে ধরেন অভ্যুত্থান বলা হচ্ছে জুলাই আগস্ট। তো জুলাই আগস্টে যদি হয়, জুলাই আগস্টকে দায় মুক্তি দিল, আবার যুক্তির ক্ষেত্রে বলি, এটা তো পার্লামেন্টে আইনটা এই দায় মুক্তির আইনটা পাশ করতে হবে। তা আপনার কি রাজনৈতিক দলরা জানে? দুই হলো আপনি জুলাই অগাস্টে দিলেন, এই যে প্রথম আলো ডেইলি স্টার যে আক্রমণ হলো, ভাঙচুর হলো, আগুন হলো, এটা এটা কিসে পড়বে? আপনার 5ই আগস্টের পরে পুলিশ স্টেশন গুলো জ্বালিয়ে দেওয়া হলো, অস্ত্র লুট হলো, এ দায়িত্ব কে নিবে? বুলডোজার দিয়ে 32 নম্বর ভাঙা হলো, সংসদ ভবন দখল হলো, এগুলো কি ফৌজদারি অপরাধ? এগুলোর কি হবে? আপনার যদি এটাই হয়, ধরেন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় জামাত ইসলাম পাকিস্তানি হানাদারকে সহযোগিতা করেছে, তাদের মাপ চাইতে বলা হয়, তা মাপ অন্যান্য ইনিয়া বিনিয়া শর্তযুক্ত করে। আবার কথা হলো গণহত্যার তো কোনো মাপ হতে পারে না। গণহত্যা ধর্ম তো বলে আপনাকে হত্যাকারী আপনাকে হত্যা করলে এটার মাপ নাই, এটা বিচার হবে, বিচার হবে। তো গণহত্যার আবার বিচার হয় কেমনে? আবার ফৌজদারি অপরাধের আবার কেমনে মাপ হয়? আমি তো বুঝি না। তো আমার কথা হচ্ছে যে এই যে করা হলো, এগুলো নিয়ে সব মিলে একটা ঘোলাটে অবস্থা তো আছে। এখন ধরেন অভ্যুত্থানের শক্তির ভিতরে কিন্তু রীতিমতো প্রতিযোগিতা, এবং আমার কাছে মনে হচ্ছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ যদি ছুটে যায় ঐক্যের ভিতর থেকে, তাহলে জামাতের হয় পরাজয় আগের মতো করে মেনে নিতে হবে, অথবা তারা ষড়যন্ত্র করে এই ইলেকশনটাকে পিছাতে হবে। তৃতীয় আপনি দেখেন এনসিপি। জি, আমার একটা প্রশ্ন, যদি বলেন। ইসলামী আন্দোলন জামাতের সঙ্গে থাকতো, তারপরেও কি বিএনপির সাথে কম্পিটিশনে আসার কোনো সুযোগ ছিল? কম্পিটিশনে জেতা না, প্রশ্ন তো অনেক পরে। কম্পিটিশনে কম্পিটিশনে না আসলেও তাদের ভিতরে একটা তো উন্মাদনা সৃষ্টি হয়েছিল। তাদের বক্তব্যে সূর্য থেমে যায়, কোরআন দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনার ব্যস্ত পাওয়া যায়, এগুলোর আওয়াজ তো কমে যাবে, এখন নিশ্চিত আওয়াজ কমে যাবে। প্রশ্ন হচ্ছে যে আপনি প্রথমে যে প্রসঙ্গটি নিয়ে আসলেন যে বিমানের পরিচালনা পর্ষদের 3 জনকে নিয়োগ নির্বাচনে মাত্র 27 দিন আছে, যেখানে ডক্টর খলিলুর রহমানকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত করা হলো, তার বিরুদ্ধে মার্কিন নাগরিকত্বের অভিযোগ থাকা সত্ত্বেও পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে দেওয়া হলো, পরবর্তীতে বিমানের পরিচালনা পর্ষদ দেওয়া হলো, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তোয়েবকে একইভাবে ইসি সচিবকেও নিয়োগ দেওয়া হলো পরিচালনা পরিষদের সদস্য হিসাবে, মানে পরিচালক হিসেবেই। নির্বাচনের 27 দিন থাকতেই এইগুলো করা হচ্ছে। আর একদিকে গণভোটের প্রচারণা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এটি সরকার কেন করবে জনগণের টাকা খরচ করে? সরকার তো কোনো পক্ষ না, হ্যাঁ না ভোটের, সরকার থাকে মাঝখানে। এইগুলো কি সিমটম দেয়? কোনো বিশেষ মেটিকুলাস ডিজাইন কি আবার আমাদের সামনে রয়েছে? এটা হতে পারে, কারণ আপনি বলেন দেশের নিরাপত্তার ব্যবস্থা কি ইয়ে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে? দেশের নিরাপত্তা নাই, তো নিরাপত্তা পরিষদের উপদেষ্টাকে আপনার ডাইরেক্টরেটে নেওয়া হলো কেন? এখন ইলেকশনের শিডিউল চলছে, মাত্র 27 দিন নির্বাচনের আগে আছে, এখনো সবকিছু গুছিয়ে ওঠা যায় নাই। আপনার সেক্রেটারিকে ট্রান্সফার করে ওই বিমানের ডাইরেক্টর দিলেন কেন? আর নিরাপত্তা পরিষদের তাকে তো বিভিন্ন জায়গায় বিদেশেও পাঠানো হয়। এটা কি একটা ট্রাবল শুটার আনছেন? উনি তো কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছেন না। উনি রোহিঙ্গাদের কি করেছেন বলেন? উনি কি করতে পেরেছেন? আবার বিমানে আমাদের একটা জাতীয় প্রতিষ্ঠানের সেই বোর্ডে ঢুকায় দেওয়া হলো, আবার ওখানের কি নিরাপত্তা বলেন? এই বিমান কি ধ্বংস করবে, নাকি বিমানে গোপন চুক্তিতে যে আমেরিকার সাথে গোপন চুক্ত ট্যাক্স, এক্সপোর্টের উপরে ট্যাক্স আপনার কমানোর কারণে যে আমেরিকাকে গোপন চুক্তি করে আসছে, তারপরে এখন প্রায় 15টা না 16টা বিমান কিনে আনা হচ্ছে,
এখন কি এই কারণে ওনাকে ওখানে পাঠানো হলো নাকি, যে বিমান কিনে আনতেছে একটা বিরাট অঙ্কের টাকা আদান প্রদান হবে, সেটার কারণ নাকি? সুতরাং এই প্রশ্ন তো থাকবে, এই প্রশ্ন তো উঠছে। এই জন্য নানান কারণে আপনি সবচেয়ে দেখেন নিরাপত্তা উপদেষ্টা এবং ইলেকশন কমিশনের সেক্রেটারি তাদেরকে সরাই কিভাবে এই মুহূর্তে? তারা আপনি বলেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই দুটো ঘটনাই প্রশ্ন ওঠে। তারপরে এই যে ধরেন এই যে জামাতের নেতৃত্বে যে জোট, এই জোটের যতগুলি জোট রিলেটেড যতগুলি সমস্যা, তাতে তো দেশটা তো অস্থির হওয়ার সম্ভাবনা আছে, এবং এটাকে অজুহাত তৈরি করে নির্বাচন পিছানোর চেষ্টা হবে কিনা আমি জানি না, আমার তো সন্দেহ আছে। এই জন্য রিক্সায় উঠলে বলে নির্বাচন হবে, তো এখনো প্রশ্ন থাকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো কিন্তু যদি কিন্তু ছাড়া আর কথা বলেন নাই। এখন যদি কিন্তু না, এখন মেটিকুলাস ডিজাইন অনুযায়ী একদম ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছে। যেমন এই যে বিমানের বোর্ডে ঢুকায় দিচ্ছে দুজন রিলেভেন্ট এখনকার সময়ে সবচাইতে যদি যোগ্য লোক হন, তাই ইলেকশন কমিশন থেকে সেক্রেটারি কিভাবে সরায় বলেন আপনি? নিরাপত্তা উপদেষ্টা যে রোহিঙ্গা আমাদের মাথার উপরে বোঝা, উনি ও দায়িত্ব পালন করতেছেন না, ওনাকে বিদেশে পাঠায়, ওনাকে দেশে পাঠায়। উনি কি ওনার কি কাজটা এ পর্যন্ত আমরা তো দৃশ্যমান কোনো কাজ দেখি নাই। এই বিদেশি নাগরিককে দিয়ে দিয়ে সব কাজ করানোর চেষ্টা করা হয় কেন? এই জন্য আমি বলি যে বিদেশি আমাদের দেশে এখন বর্গী শাসন, অর্থাৎ সব অধিকাংশ অর্ধেকের বেশি হলো বিদেশি নাগরিক দেশ চালাচ্ছে। তারা এই যে প্রবাসী দেখেন, প্রবাসীরা তারা সব ডুয়েল সিটিজেনশিপ, তাদের ভোটার হওয়ার ইয়ে নাই, এটা ঠিক, কোনো আইনগত বাধা নাই, কিন্তু ভোটার বানানো হয়েছে সব আপনার বর্গী শাসনের স্থায়িত্ব আরো দীর্ঘ হবে হতে পারে। এগুলো যা লক্ষণ দেখা যাচ্ছে স্থায়ী হওয়ার সম্ভাবনা তো হইতেই পারে। আপনার বলছে না ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না তরুণরা অনেকেই জিতবে, অনেকে মন্ত্রী হবে, এটার অর্থ কি? শিক্ষামন্ত্রী বানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী হবে অনেকে। হ্যাঁ, বলেন আপনি উনি অ্যাডভান্স কি করে কয়? উনি গণভোটে 84তে সংস্কার ছিল, মৌলিক সংস্কার 30-এর মধ্যে এসে ঠেকছে। আবার অনেকে নোট অফ ডিসেন্ট দিছে, অনেক পার্টি জামাতও দিছে, বিএনপিও দিছে, বিএনপির 9টা ছিল, তো এগুলো উঠাও। এখন উনি ওটাকে মানে বাংলা ভাষার কায়দা কানুনে 4 দফায় নিয়ে আইছে। বলেন তো দেখি এই 4 দফায় হ্যাঁ এবং না, আবার এইটাকে জারি করা হয়েছে প্রেসিডেন্ট আদেশ দিয়া। তা আদেশ তো এখন তো এটা সাংবিধানিক সরকার, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে। সাংবিধানিক সরকার যেহেতু সংবিধান জীবিত আছে, এই সংবিধান থাকতে আপনার তো প্রেসিডেন্ট বা চিফ অ্যাডভাইজার কেউ আদেশ জারি করতে পারে না, সেটা অবৈধ। এবং এই অবৈধ জিনিস যখন দেশে গণভোটে চালাচ্ছে আপনি বলেন তো সচেতন নাগরিক হিসেবে অবৈধ জিনিসে কিভাবে টিক বা না দিবেন? আপনি দিবেন কি করে বলেন? বোঝার তো ঘাটতি আছেই। এমন কায়দা করে দিচ্ছে, সব সংস্কার 4 দফার ভিতরে ঢুকাই দিছে। এখন আপনি বলেন, আবার সরকারের পক্ষ থেকে হ্যাঁ ভোটের পক্ষে রীতিমতো ক্যাম্পেইন শুরু করেছে। এমনকি বাংলাদেশ ব্যাংক থেকে অন্য ব্যাংকে সার্কুলার জারি করা হয়েছে, সবাইকে যেন সব ব্যাংক থেকে যেন ট্রানজাকশনের সময় মোটিভেট করা হয়। এগুলো কি আপনিও ট্যাক্স দেন, 2 পয়সা দিলেও আমি দেই, আমাদের পয়সা বেতন নেয়। সরকার কি করে হ্যাঁ ভোটে বা না ভোটে? তারা বলবে যে এটাকে পপুলার করার জন্য এই হ্যাঁ ভোট না ভোটে, অর্থাৎ এই 4 দফায় কি আছে এটা বোঝানোর জন্য রেলগাড়ি ছেড়ে দিবেন, তারপরে বলবে আপনাদের পছন্দ মতো হ্যাঁ অথবা না ভোটে ভোট দেন। এটা পপুলার জনগণকে বোঝানোর জন্য করবে। তারা পক্ষপাত করতেছে কেন? তার মানেই হচ্ছে যে পক্ষপাত করলে, উনি ফেল করলেই তো দেশের ইলেকশন হবে না মনে হচ্ছে, এরকম আজ করতে পারলেই। এই যে জামাতের এটা তো ফেল করে, তাদেরকে দিয়ে এনসিপি দিয়ে একটা ভেজাল বাজাবে তো, এবং তার প্রিপারেশন নিচ্ছে যে আপনার নিরাপত্তা উপদেষ্টা এবং ইলেকশন কমিশনের সেক্রেটারিকে সরাই দিল। বলেন আপনি অন্য লোক পায় নাই, সরকারি কত লোক আছে তাকে দিতে পারতো না? ওখানে বোর্ডের ডাইরেক্টর, উপদেষ্টার মতো লোক ডাইরেক্টর কি করে হয়? এই আবার কোন ধরনের নেচারের লোক? আপনি বলেন তো, একজন উপদেষ্টার পজিশন হলো মন্ত্রীর মতো, সে একটা বোর্ডের ডাইরেক্টর হয়েছে, ছোট লোক, বিদেশি ছোট লোক লয়ে আছে। তার বলেন তার পজিশনে হয়? একজন উপদেষ্টা কি করে হয়? আমি ধরেন ডাইরেক্টর বানাইছে, একটা ইলেকশন কমিশনের পদে নেই, চালালাম, তারপরে তো সে সিনিয়র সেক্রেটারি, সে যা বোর্ডে ঢোকে কি করে?
বোর্ডে ঢুকে কি করে, তার পজিশন কি, তার তো রিজাইন করা উচিত ছিল। এই উপদেষ্টা খলিল, তারও রিজাইন করা উচিত ছিল যদি দিতেও চায়। রিজাইন তো করবে তার না, এবং মর্যাদার প্রশ্নে সব জায়গায় পোক্ত হচ্ছে বরঞ্চ, রিজাইনের তো প্রশ্ন তো উঠেই না, তারা তো রিজাইন করতে আসেনি। না, ঠিক আছে, রিজাইন করতে আসেনি, খড়কুটো যা আছে সমুদ্রে পড়লে তাই ধরে রাখে, বুঝলাম। তো আপনি তো ইলেকশন করবেন সেক্রেটারি সাহেব, ইলেকশন করবেন, একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অংশগ্রহণমূলক হবে, এই প্রস্তুতি তো আপনি নিতে পারলেন না। আপনি বিমানে কি করবেন? মানে বিমানকে, আমেরিকা থেকে বিমান বোয়িং আসতেছে, এগুলোর কি শেয়ার ভাগাভাগি করে যাচ্ছেন নাকি, এই প্রশ্ন তো আসবে। তারপরে আসে নিরাপত্তা উপদেষ্টা, সে উপদেষ্টা কিন্তু খেয়াল করেন, তাকে নিচে ডাইরেক্টর, সে কি করে ওখানে ডাইরেক্টর সে যায়, সে উপদেষ্টা হয় কি করে? সে তো বিমানের উপদেষ্টা দিলে তাও তো একটা কথা ছিল। আর সে উপদেষ্টা, সে তো স্পেসিফিক দায়িত্ব আছে, রোহিঙ্গা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যার কোনো সমাধান সে করতে পারে নাই, তাকে ওই বোর্ডের ভিতরে কেন দিল? উদ্দেশ্যটা কি আপনি বলেন, উদ্দেশ্যটা কি? দুইটা জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে ওখানে দিল, তারা যদি ব্যর্থ হয় তাদের বিকল্প লোক নেন, তাদের বিমানের ডাইরেক্টর বানাবেন কেন? এবং তারাই বা কেমন মর্যাদা সম্পন্ন লোক, আত্ম বা মর্যাদা নাই, তারা ওই ডাইরেক্টর হিসেবে জয়েন করে দেয় ওখানে, বলেন আপনি? এই ইলেকশনের আগ মুহূর্তে 27 দিন ইলেকশনে আসে, দুটো গুরুত্বপূর্ণ লোককে ওখানে দেওয়ার উদ্দেশ্য অবশ্যই আছে। এই জন্যই দেবপ্রিয় সন্দেহ করতেছে, আমিও সন্দেহ করি যে তার এই মেট্রিকুলাস ডিজাইনের অংশ এটা কিনা কে জানে, এটা তো পরিষ্কার জানি না। এখন ধরেন আমেরিকার সাথে যে গোপন চুক্তি করলো, আপনি বলেন তো অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি করে, আপনি জানেন চুক্তি? আমি তো জানি না। আপনি তো অনেক কিছু খুঁজায় বেড়ান, আপনি তো জানেন না, আমরাও জানি না। তো গোপন চুক্তি কেন করলো, এটা কেন জানায় না? কেন জানায় না, এখনো জানায় না বলেন? আমি ফুট করে মাঝখানে দেখলাম যে 2 ডজন বিমান আসতেছে, বলেন টাকা কত, টাকা কত? কারণ টাকা কি ওনাদেরকে পাঠাচ্ছে? আবার চীনের নির্মিত পাকিস্তানের বিমান, যুদ্ধ বিমান JF-17 আনার কথাবার্তা চলছে, এমন আমরা শুনতে চলছে, পাচ্ছি। বলছে। আমরা এখন শেষ এই করবো। মুহূর্তে, জি হ্যাঁ বলেন। জি এই জি। কারণে আমার কাছে মনে হচ্ছে মেট্রিকুলাস ডিজাইনের অংশ, আমার মনে হয় এইসব নিয়ে একটা ঝামেলা তৈরি হবে, তারপরে একটা অজুহাতে উনি বলবে আবার হয়তো ইলেকশন আরো পিছিয়ে যাও। ও আমাদের সন্দেহটা হয় কেন, 1/11-এর সময় 2বার শিডিউল পিছিয়েছে, 10 দিন আগে সরকার পরিবর্তন হয়ে গেছে, এটাও উনি শেষেরটাও মনে রাখা উচিত। পিছাইতে পারে নির্বাচন, 1/11-এ উদাহরণ আছে, কিন্তু 10 দিন আগে সরকার বদলায় গেছে, এটাও কিন্তু ওনার হিসাবে রাখা উচিত। তার মানে শেষ রক্ষা না হতে পারে। এখন যদি অকারণে নির্বাচন পিছান, জনগণ তো ভোট দিতে রাজি, আপনার অভ্যুত্থানের শক্তির ভিতরে দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এখন অভ্যুত্থানের শক্তি দুইটা আছে, বিএনপি আছে, বিএনপির সাইড বিএনপি ম্যানেজ করে ফেলছে, জামাতের সাইড ভাঙাচুরের মধ্যে আছে। এখন যদি একটা বাক্স বড় ব্যাংক ভোট চলে যায় সরে, তো জামাত তো নিশ্চিত ভাবে যে আমরা তো অপোজিশনেও নাই, ধরেন জাতীয় পার্টি অপোজিশনে, তাদের তো রায় হবে, এটা বলেন, এটাও ঝুলে আছে। হ্যাঁ, জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা এটার জন্য রিট হয়েছে। হ্যাঁ, তো এটাও ঝুলে আছে কোর্টে। এখন আপনি 25 তারিখে আবার ডেট দিছে, 25 তারিখে হলে ইলেকশন হলো সামনের মাসে 12 তারিখে, কখন তারা কি করবে বলেন? এটাও একটা অজুহাতের কারণ হতে পারে। আমরা সেই জায়গা থেকে প্রশ্ন করছি, সাংবাদিক আনিস আলমগীরের বিষয়টি কেউ এর সঙ্গে জড়িত? কারণ তার বিরুদ্ধে নতুন আর একটি মামলা হয়েছে দুদকের পক্ষ থেকে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এইটা কি আপনি কি বলবেন? দেখেন, দুদকের সাবেক চেয়ারম্যান, তার বিরুদ্ধে কিন্তু তদন্ত হচ্ছে এখন, জানেন কিনা? তার বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে, সে দুদক অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করে ডেকে জিজ্ঞেস করা হয়েছে। সুতরাং দুদকের চার্জ ফ্রেম করলেই এটা সত্য, এটা ঠিক নয়। এখন সাংবাদিক, সে টকশো করতো, আপনার পছন্দ না হতে পারতো, পারে, আপনি তাকে, আপনি টকশো করেন, আপনি করেন, আমাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যায়, আপনি আমাকে আটকায় রেখে আমার বিরুদ্ধে কেস দিয়ে দিলেন, এটা কি হলো? দুদক, দুদকে ওখানে যে সুশাসন আছে এটার গ্যারান্টি কি বলেন? এই সাবেক চেয়ারম্যান, ইমিডিয়েট সাবেক চেয়ারম্যান, সে তো এখন দুদকের মামলা ঝুলতেছে, বলেন? তো সুতরাং তার বিরুদ্ধে যে এটা একেবারে আনিসে আলমগীরের বিরুদ্ধে, এটা অবশ্যই তাকে ধরে রাখার জন্য, যেহেতু বিতর্ক হচ্ছে, অনেক কথা উঠতেছে, তাকে আটকায় রাখার জন্য এই মামলাটা ফ্রেম করা হলো। এটা খালাস ধরেন, সে কিছুই করে নাই, তারপরে এটা তো তদন্ত হবে, এই হবে সেই হবে, এই করে তাকে হয়তো বছরের পর বছর জেলে আটকায় রাখবে। অনেক সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, সারা দেশে প্রায় 150-200 সাংবাদিক গ্রেপ্তার হয়েছে,
আমার কথা হচ্ছে সাংবাদিক ফৌজদারি অপরাধের ঊর্ধ্বে নয়, অন্যায় করলে বিচার হবে। অনেকের অবশ্যই, বিরুদ্ধে আবার অবশ্যই। খুনের মামলা দিয়ে দেওয়া হয়েছে, কারো মামলা হিয়ারিং এ ওঠে না। এই মামলা আপনি সাংবাদিক, আমরা সারা জীবন আন্দোলন করছি সাংবাদিককে গ্রেপ্তার করার আগে সমন জারি করতে হবে, অর্থাৎ সে যদি দোষী হয় এটা প্রমাণিত হলে কোর্ট থেকে সমন জারি হলে আপনি তাকে গ্রেপ্তার করতে পারেন। এ ধরে নিয়ে সব জেলখানায় ঢুকাই দিচ্ছে, ঢুকাচ্ছে আর বেরোচ্ছে না, ঢুকাচ্ছে বেরোচ্ছে না, তার কেসও হিয়ারিং হচ্ছে না। বলেন, এইভাবে আবার সব পত্রিকাগুলো দখল হয়ে যাচ্ছে। আপনি দেখেন সব জায়গায় দখল করছে মিডিয়া। যদি এই জন্য বলা হয় যতটুকু মিডিয়া হচ্ছে গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি, মিডিয়া ধ্বংস করে দিবেন তো দেশে গণতন্ত্র আসবে না। সহজ কথা, সহজ কথা। এখন তো মিডিয়া তো তালমাতাল, মনে হয় কোনো ইন্টারফারেন্স নাই, কিন্তু কোনো স্বাধীনতা নাই, কোনো স্বাধীনতাই নেই। সবাই এখন মব সন্ত্রাসের ভয়ে আছে, সবাই কখন আগুন দেয়, কোন পত্রিকায় আগুন দেয়, কোন টেলিভিশন দখল হয় এবং জোর করে করে চাকরি দেওয়া, এইসব চলতেছে। মিডিয়ার সবচেয়ে অদ্ভুত একটা দৃশ্য আপনি বলেন, এই যে আনিস আলমকে ধরে নিছে, ধরে নেওয়ার পরে অনেকেই কথা বলছে যে সে টকশো করছে, কথা বলছে, হ্যাঁ সে ফেসিবাদের দোষর। আর ফেসিবাদের দোষর তো আইনে নাই, আপনি মুখে একটা তকমা লাগানো শুরু করছেন। এখন দেখা যায় তাকে কোনোভাবে হয়তো আটকা রাখা যায় না, একটা দুদকে বানোয়াট মামলা দেও। আরে দুদকে মামলা দিবেন, দুদকের চেয়ারম্যানই তো এখন আসামি, তারপরে দুদকের মামলা দিলে কে বিশ্বাস করবে বলেন? এই মামলা তদন্ত হতে হতে 2 বছর রাখবে জেলখানায় আটকা, জাস্ট তাকে আটকায় রাখার জন্য এই কাম করছে। না আসলে সব মিলিয়ে সম্ভবত আমাদের সামনের সময়টি খুবই অন্ধকারাচ্ছন্ন, সেই আশঙ্কাটা আমাদের মধ্যে তীব্র হচ্ছে ক্ষণে ক্ষণে। অনেক